আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থী, দেখো তোমাদের গদ্যের বইয়ে মানব কল্যাণ এই টপিকটি রয়েছে। তো এই টপিকটির আমরা যারা আমাদের নিয়মিত ই টেস্ট পেপার সলভ প্রোগ্রাম অংশগ্রহণ করছো তারা জানো যে আমরা কিন্তু একদম বাছাই করে প্রতিটি অধ্যায়ের বাছাই করে কিছু এমসিকিউ নিয়ে আসি এবং যেটা গ্যারান্টি দিই যে এগুলো পড়লে পরে পুরো অধ্যায় রিভিশন তো হয়ে হচ্ছেই, পাশাপাশি ব্যাখ্যাগুলো করার কারণে সৃজনশীলও দিতে সহায়তা করে। যদি তুমি এই ভিডিওটি প্রথম দেখে থাকো তার মানে তুমি জেনে রাখো সামনে কিন্তু আমরা অন্যান্য টপিকগুলো ভিডিও দিয়েছি এবং এর পরবর্তী অংশগুলো নিয়েও প্রতিটা অধ্যায় নিয়ে টপিকগুলো থাকবে। এর জন্য তুমি আমাদের ওয়েবসাইট দেখতে পারো, আমার সবকিছু সাজানো আছে। আমাদের ইউটিউব দেখতে পারো যেখানে বেসিক ক্লাসগুলো রয়েছে। আজকে বেসিক না, এটার বেসিক ক্লাসও কিন্তু হয়ে গিয়েছে, আমাদের ইউটিউবে পাবা। তো এই অংশে তুমি শুধুমাত্র দেখছো এমসিকিউ সলভ। সেখানে মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল। মুসলিম সাহিত্য সমাজ এটা কি জিনিস? একটা সংগঠন, মুসলিম সাহিত্য সমাজ। তো এই সংগঠনটা একজন না অনেকজন মিলে প্রতিষ্ঠা করেছিল। এখানে প্রশ্ন আসতেছে, প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন? এই যে সংগঠনের প্রতিষ্ঠাতা, তারা একটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সে আন্দোলনের নাম কি? সে আন্দোলনের নাম হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। হ্যাঁ, পরামর্শটা দেখছি। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? এক মুষ্টি দেওয়া ভিক্ষার মাধ্যমে ক্ষুণ্ণ হয় মানব মর্যাদা, অর্থাৎ মানুষের সম্মান রয়েছে সেইটা ক্ষুণ্ণ হয়ে যায় ভিক্ষা দেওয়ার মাধ্যমে। এখানে মানুষকে ছোট করে, এটা আমরা যারা দিচ্ছি এটা তাদের অ্যাটিটিউড, তাদের মনোভাব, যেটা মানব কল্যাণ গদ্যের মধ্যে লেখক খুব সুন্দর করে উপস্থাপন করেছে। বলেছে যে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কি হয়? মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। দেখো, আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? চৌচির হচ্ছে একটি উপন্যাস। তাহলে আবুল ফজল রচিত চৌচির এটা হচ্ছে একটি উপন্যাস। স্বর্ণ করে নিজ রূপে অপরে মোহিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। অর্থাৎ স্বর্ণ নিজের রূপে নিজের সৌন্দর্যে অন্যকে সৌন্দর্য মণ্ডিত করে, আর এখানে বংশী বাঁশি এই সুর দিয়ে সে নিজে না বরং আরেকজনকে প্রভাবিত করে। এটাই বলছে যে পরোপকার। তাহলে উদ্দীপকে পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে মানব কল্যাণ। মানব কল্যাণটা এটাই বুঝে যে পৃথিবীটা মানুষরা এসেছে একে অন্যের উপকার করার জন্য, নিজের জন্য না, নিজের স্বার্থের জন্য না। মানব কল্যাণ প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়? এটা প্রথম সংকলিত হয় হচ্ছে মানবতন্ত্র। মনে রাখা সহজ, বইয়ের নাম মানবতন্ত্র, আর সেই বইয়ের মধ্যে একটি রচনা হচ্ছে মানব কল্যাণ। ঢাকার নবাব সলিমুল্লাহ তার জনকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তার দেওয়া জমিতে 1902 সালে ঢাকা স্কুল অব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। এটি শিশুদের লেখাপড়া নিষেধ করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। তাহলে উক্ত সাদৃশ্যের কারণটা কি? উক্ত সাদৃশ্যের কারণ হচ্ছে এক, মানবিক চেতনার বিকাশ ঘটায়। হ্যাঁ অবশ্যই আত্মমর্যাদা বোধ সৃষ্টি করে। হ্যাঁ, মানুষ মনে করেন আমি দান নিচ্ছি, বরং তার মধ্যে সে পড়াশোনা করে শিক্ষিত হয়ে তার কাছে মনে হবে না আমি নিজের দাম নিজে আসলে বাড়াচ্ছি, এরপর স্বাবলম্বী করে তোলে। হ্যাঁ, তাহলে এখানে উত্তর আমরা বলতে পারি সবগুলোই। তাহলে উত্তর এখানে হবে কোনগুলো? উত্তর এইটা হবে সবগুলোই। এরপরে চলে যাই, দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? এটা বইয়ের মধ্যে যেটা আছে, সে কি বিভৎস দৃশ্য সৃষ্টি করে, তা তো আমরা সকলেই দেখেছি, বইয়ের মধ্যে এভাবে কথাটা আছে। সুতরাং মনে রাখো বিভৎস দৃশ্য। অর্থাৎ এটা মানে হচ্ছে যে দান বা ভিক্ষা যে গ্রহণ করে সে নিজেকে এমন ছোট করে দেখায়, এমন করে ভাই দুটা ভিক্ষা দেন এমন করে দেখায়, অর্থাৎ নিজেকে সে জানে যে আমি নিজেকে তাচ্ছিল্য তুচ্ছ না করলে যে দান করবে সে আমাকে জিনিসটা দিবে না। অর্থাৎ ওইটা আসলে মানব কল্যাণ না। আমরা মানব কল্যাণ মধ্যে ভিক্ষা বৃত্তির মধ্যে পড়ে রয়েছে, ভিক্ষা দেওয়া মানে অনেক বড় মানব কল্যাণ। তো লেখক বারবার এখান থেকে এসে বলেছেন যে শুধুমাত্র ভিক্ষা বৃত্তিটা মানব কল্যাণ না, বরং সেটা মানব অপমান। যে ভিক্ষা নিচ্ছে সে এরকম নিজের মনোভাব করবে কেন? মানে ভিক্ষা যারা দিচ্ছে তারাও তো মনে করতে না আমি একটা মহৎ কাজ করছি।
তো বীভৎস দৃশ্যের কথাই বলা হয়েছে। মানব কল্যাণের সোপান রচনা দায়িত্ব কার? মানব কল্যাণের সোপান রচনা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। বলছে এটা তো সবার দায়িত্ব, তবে রাষ্ট্রের আসে পরিবার, পরিবার থেকে আসে ব্যক্তি। তো এইটা শুরু করবে হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র যখন আরেক রাষ্ট্রের সাথে এরকম মাথা নিচু করে কার্যক্রম করবে না, তখন তারও মাথা উঁচু থাকবে। রাষ্ট্র নিজে যদি তার মাথা নিচু করে রাখে, তাহলে তো অপরজনের যে মাথা উঁচু করে সে দাঁড়াতে পারবে না। সুতরাং ওই রাষ্ট্রের মানুষদের মানসিকতাগুলো তো ছোট হয়ে মানে ছোট হবে। অর্থাৎ রাষ্ট্র যদি উচ্চ হয়, সেই রাষ্ট্রের জনগণ বা রাষ্ট্রের পরিবারগুলোরও মাথা উঁচুতে থাকে। রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের নিচু ভাবনে সে যে দান ভিক্ষা গ্রহণ করে, তাহলে সে রাষ্ট্রেরও একটি ভিক্ষা প্রবৃত্তি মানসিকতা চলে আসে। মানব কল্যাণ প্রবন্ধে রেশনাল শব্দের অর্থ কি? মানব কল্যাণ প্রবন্ধে রেশনাল শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ। রেশনাল শব্দের অর্থ কি? বিচক্ষণ। রেশনাল মানে বিচক্ষণ। মানব কল্যাণ প্রবন্ধে নিচের হাত বলতে বোঝানো হয়েছে। নিচের হাত দেখো, উপরের হাত নিচের হাত বলতে কি? উপরের হাত যে দান দেয়, নিচের হাত মানে যে নিচ থেকে দান গ্রহণ করে। তাহলে মানব কল্যাণ বলতে নিচের হাত বলতে বোঝানো হয়েছে গ্রহিতার হাত। নিচের হাত বলতে বোঝানো হয়েছে গ্রহিতার হাত। এবার আসো, সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? সত্যিকার মানব কল্যাণ হচ্ছে মহৎ চিন্তা ভাবনার ফসল। অর্থাৎ মানব কল্যাণ হচ্ছে মহৎ চিন্তা করতে পারা, এমন কাজ করে যাওয়া যে সব মানুষের উপকার হবে। টমাস আলভা এডিসন সে লাইট আবিষ্কার করেছে, এখন এতে কি মানুষের উপকার হয়েছে না? এইটা হচ্ছে মানব কল্যাণ। মানব কল্যাণ মধ্যে শুধুমাত্র 2টা টাকা, সিরা 2টা টাকার নোট একজনের ভিক্ষা দিয়ে দিলাম, বন্যার সময় কিছু ত্রাণ দিয়ে দিলাম, এইটা মানব কল্যাণ না। মানব কল্যাণ মানে এমন কিছু করা পুরো মানব জাতির একটি ব্যাপক ভাবে যাতে তাদের উপকার হয়, এটি হচ্ছে মহৎ চিন্তা ভাবনার আসল। মুক্তি আন্দোলন যুক্ত ছিলেন কে? এটা ছিল আমাদের এই মানব কল্যাণ গ্রন্থের লেখক আবুল ফজল, যে হচ্ছে বুদ্ধির মুক্তির আন্দোলনের যুক্ত ছিলেন। ঠিক, হ্যাঁ, এর মাধ্যমে আমরা এইটা মানব কল্যাণের যে বাছাইগত এমসিকিউ যেটা ছিল সেটা শেষ করে ফেললাম। তোমরা যদি অন্যান্য অধ্যায়গুলো না দেখে থাকো তাহলে সেটা দেখে নিবা, কিংবা পরবর্তীতে কিন্তু এরকম বাছাই করা এমসিকিউ গুলো আসবে, যেটা তোমাদেরকে নির্ভর করার জন্য, তোমাদেরকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য এবং ব্যাখ্যা সহ। তাহলে সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।